প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগত। এখন পড়ছি, আমি মেজর ডালিম বলছি, এর ১৪তম পর্ব। মেজর নূর পেল শেষ আল্টিমেটাম। মেজর হাফিজ এবং ক্যাপ্টেন ইকবাল জেনারেল জিয়াকে চিফ অফ স্টাফের পদ থেকে সরানোর ব্যাপারে তাদের শেষ কথা জানিয়ে দেয়। এদিকে আমাদের চাকুরিতে পুনর্বহালের গ্যাজেট নোটিফিকেশন বেরোলেও পোস্টিং অর্ডার তখনও শেষ পর্যন্ত বেরোয়নি। লিস্টেড অফিসারদের চাকরিচ্যুতির ফাইলটিও সই হয়ে আসেনি প্রেসিডেন্টের কাছ থেকে। বুঝতে পারলাম বিভিন্ন স্বার্থান্বেষী মহলের কুটচালের পরিপ্রেক্ষিতেই এই দুটো বিষয় সিদ্ধান্ত বাস্তবায়নে বিলম্বিত হচ্ছে। গলতটা যে কোথায় সেটা খুঁজে বের করার চেষ্টা করেও কোনো হদিস পেলাম না। আমলাতান্ত্রিক মারপ্যাচের গোলক ধাঁধায় সংকট ঘনীভূত হতে থাকল। সেপ্টেম্বরের শেষে এক দুপুরে মেজর নূর এসে উপস্থিত হলো আমার ঘরে। কি ব্যাপার নূর, তোমাকে বেশ চিন্তিত মনে হচ্ছে? চিন্তারই বিষয় স্যার। গত দুদিন যাবৎ মেজর হাফিজ এবং ক্যাপ্টেন ইকবালের সাথেই আছি। শেষবারের মতো ওরা আমার মাধ্যমে অনুরোধ জানিয়েছে তাদের প্রস্তাবটা উপেক্ষা না করে পুনর্বিবেচনা করার জন্য। ওরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছে জেনারেল জিয়াকে আর্মি চিফ অফ স্টাফের পদ থেকে সরাবার প্রস্তাব সেনা পরিষদ যদি মেনে না নেয় তবে তারাই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। নূরের কথায় বুঝতে পারলাম বিপদ ঘনিয়ে এসেছে। যে কোনো সমঝোতার ভিত্তিতেই হোক হাফিজ ও ইকবাল ব্রিগেডিয়ার খালেদের সাথে এক হতে চলেছে। প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ওপর বিশেষ প্রভাব রয়েছে হাফিজ ও ইকবালের। প্রথম ইস্ট বেঙ্গলকে হাত করতে পারলেই সম্ভব হবে ব্রিগেডিয়ার খালেদের পক্ষে ঢাকায় জেনারেল জিয়ার বিরুদ্ধে কোনো প্রতি বিপ্লবী পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া, আর সেটা হবারই আলামত দেখা যাচ্ছে। মেজর নূরের কাছে তাদের প্রকাশিত মনোভাব সেই ইঙ্গিতই বহন করছে। চিন্তিতভাবেই নূরকে বলেছিলাম, ওদের বলে দিও যা ইচ্ছা তাই ওরা করতে পারে, তাতে বাধা দিতে না পারলেও সমর্থন আমরা কিছুতেই দিতে পারবো না। এই বিষয়ে মিটিংয়ে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাই বলবৎ থাকবে। আমিও আপনার সাথে সম্পূর্ণভাবে একমত স্যার। দেশের স্বার্থে আর কিছু করতে না পারলেও জাতীয় স্বার্থ বিরোধী যে কোনো চক্রান্তের বিরুদ্ধে আপোষহীন লড়াই চালিয়ে যাব শেষ রক্তবিন্দু দিয়ে। তবু নীতির প্রশ্নে অটল থাকতে হবে আমাদের। আপনি জেনারেল জিয়াকে সাবধান হতে বলেন স্যার। যে কোনো সময় চরম একটা কিছু ঘটে যেতে পারে। নূরের সাথে আলাপের পর সেদিনই ছুটে গিয়েছিলাম জেনারেল জিয়ার কাছে। তার বাসার লনে বসেই কথা হচ্ছিল। স্যার, কি অবস্থা সেনানিবাসের? খালেদ ও সাফায়েতের অদ্যত্তর মাত্রা সকল সীমা ছাড়িয়ে যাচ্ছে। ওদের সন্দেহমূলক আচরণের খবরাখবর আসছে সব দিক থেকেই। তাদের কি করে হ্যান্ডেল করা যায় সেটাই ভাবছি। স্যার, শুনতে পাচ্ছি ব্রিগেডিয়ার খালেদ নাকি প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে হাত করার চেষ্টা করছে। এই ব্যাপারে আপনার সতর্ক হওয়া উচিত। প্রথম বেঙ্গলকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারলে ঢাকায় ব্রিগেডিয়ার খালেদ যে কোনো একটা চূড়ান্ত অঘটন ঘটিয়ে ফেলার ঝুঁকি নিতে পারে। ডোন্ট ইউ ওয়ারি, দ্য অ্যাডভান্স পার্টি অফ দ্য ফার্স্ট ফিল্ড রেজিমেন্ট হ্যাজ অলরেডি arrived from Kumilla and the main body is on the way. They should be here just within a few days. প্রথম ইস্ট বেঙ্গল সম্পর্কে ভেবো না, ওটা তো আমারই নিজস্ব ব্যাটালিয়ান। হাউ কুড খালেদ লে হিজ হ্যান্ড অন ইট? স্বভাবসিদ্ধ আত্মপ্রত্যয়ের সাথে জবাব দিলেন জেনারেল জিয়া। তবুও সাবধানের মার নেই স্যার। সব দিকেই সার্বক্ষণিক নজর রেখে চলতে হবে আপনাকে এখন থেকে। প্লিজ ডোন্ট আন্ডারএস্টিমেট ইয়োর অপোনেন্ট। ভালো কথা, আমাদের পোস্টিং অর্ডারগুলো এখনও বেরোচ্ছে না কেন? এ ব্যাপারে গড়িমসি করছে কেন MS ব্রাঞ্চ? আওয়ার পোস্টিং অ্যাট দ্য ডিফারেন্ট স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট ইউনিটস উড ইমেন্সলি strengthen your hand to deal with bring Khaled and Cornell, particularly in the present complex in explosive situation. You should have been able to get the retirement orders signed by the President by now. I tell you, sir, time is running out and you must exert your life to get these things done before it is too late. I understand, জবাব দিলেন জেনারেল জিয়া। বাইরে প্রকাশ না করলেও তিনি যে বিশেষভাবে উদ্বিগ্ন সেটা আমি তাকে একান্তভাবে জানি বলেই বুঝতে পারলাম। এভাবেই সেদিন আমাদের আলাপ শেষ হয়েছিল। সেটাই ছিল 2, 2রা এবং 3রা নভেম্বরের আগে তার সাথে আমার শেষ সাক্ষাৎ। আসন্ন বিপর্যয় মোকাবেলার রাজনৈতিক প্রচেষ্টায় সেনা পরিষদ। বিপর্যয় ঠেকাবার জন্য সব মহলের কাছ থেকেই রাজনৈতিক সহযোগিতা ও সমর্থন আদায় করার আপ্রাণ চেষ্টা করা হয়।
আসন্ন বিপর্যয়ের মোকাবেলা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করছিল সেনা পরিষদ। অনেক ভেবেচিন্তে ঠিক করলাম যে কোনো প্রতিবিপ্লবের মোকাবেলা করার জন্য বর্তমান অবস্থা সম্পর্কে জাতীয়তাবাদী এবং দেশপ্রেমিক সব রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করা উচিত। আলোচনা হলো সাম্যবাদী দলের নেতা তোহা ভাই, সর্বহারা পার্টির মাহবুব, জাসদের মেজর জলিল এবং গণবাহিনীর নেতা কর্নেল তাহিরের সাথে। সোভিয়েত ভারত মদতপুষ্ট যে কোনো প্রতিবিপ্লবী চক্রান্তের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার ব্যাপারে একমত হয়েছিল সবাই। সবকিছু জানার পর কর্নেল তাহের বলেছিল, এই মুহূর্তে জেনারেল জিয়া বিরোধিতা করা দেশদ্রোহিতারই সমান, কারণ বর্তমান অবস্থায় সেনাবাহিনীর পুনর্গঠন এবং ঐক্যের প্রয়োজনে জেনারেল জিয়ার কোনো বিকল্প নেই। তাছাড়া যে কোনো বৈদেশিক হস্তক্ষেপের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে তোলার জন্য জিয়ার ভাবমূর্তিও বিশেষভাবে প্রয়োজনীয় হয়ে পড়বে। তাই জিয়াকে আমাদের যে করেই হোক না কেন বাঁচিয়ে রাখতে হবে, বিপ্লবের স্বার্থে, জাতীয় স্বার্থে। তিনি দ্ব্যর্থহীনভাবে আরও বলেছিলেন, অবশেষে খালেদ যদি সত্যি জেনারেল জিয়ার বিরুদ্ধে কোনো প্রতিবিপ্লবী পদক্ষেপ গ্রহণ করে, তবে তার নেতৃত্বাধীন গণবাহিনী সেনা পরিষদের সাথে ঐক্যবদ্ধভাবে সেই চক্রান্তের বিরোধিতা করবে। আবার আমরা শুরু করব সমাজ পরিবর্তনের অসমাপ্ত বিপ্লব। বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ গড়ে তোলার স্বার্থে ঐক্যফ্রন্ট গঠন করতে হবে অন্যান্য সব জাতীয়তাবাদী এবং প্রগতিশীল দলগুলোর সাথে। এই ব্যাপারে আমাদের বিভিন্ন মহলের সাথে আলোচনার কথা শুনে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। সেদিন আমাদের আলাপ হচ্ছিল পুরানো বন্ধুত্বের পরিপ্রেক্ষিতে। একান্ত বিশ্বাস এবং নির্ভরশীলতার সাথে আলোচনা করেছিলাম আমরা। সেদিন কোনো বিশেষ দলের নেতা হিসেবে কথা বলছিলেন না কর্নেল তাহের। তার অঙ্গীকার খুঁজে পেয়েছিলাম নিষ্কলুষ, নিবেদিত প্রাণ, দেশপ্রেমিক একজন সাচ্চা মুক্তিযোদ্ধার আন্তরিক উৎকণ্ঠা। মুক্তিযুদ্ধের শুরুতে একদিন কোয়েটা থেকে একত্রে পালিয়ে আসার পরিকল্পনা প্রণয়নে নিঃস্বার্থ দেশপ্রেম আমাদের অনুপ্রাণিত করেছিল। সেই একই অনুপ্রেরণায় আজ আবার জাতির এক মহা ক্রান্তিলগ্নে আমরা অঙ্গীকারবদ্ধ হলাম জাতীয় স্বার্থবিরোধী যে কোনো চক্রান্তের মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে। রাজনৈতিক দর্শন এবং লক্ষ্য হাসিলের পদ্ধতিতে আমাদের মাঝে কোনো কোনো ক্ষেত্রে মতবিরোধ থাকলেও সেটা দেশ ও জাতীয় স্বার্থের ঊর্ধ্বে নয়। সেই প্রশ্নে আমরা এক ও অভিন্ন। সিদ্ধান্ত নেওয়া হলো যে কোনো হুমকির মোকাবেলা করার জন্য সেনা পরিষদ এবং গণবাহিনীকে যৌথভাবে প্রস্তুত করে তুলতে হবে অতি সতর্কতার সাথে। কর্নেল তাহের এবং আমাদের মাঝে সার্বক্ষণিক যোগাযোগের বন্দোবস্ত করা হলো। ৩রা নভেম্বরের ব্যর্থ কুদাতা এবং ৭ই নভেম্বরের সিপাহী জনতার সফল বিপ্লব। ২রা নভেম্বর ১৯৭৫ সাল ব্রিগেডিয়ার খালেদ ও তার সঙ্গীরা প্রতিবিপ্লবী কুদাতা ঘটাবার চেষ্টা করে। সেই ক্রান্তিলগ্নে নিম্মি ছিল আমার পাশেই, সর্বদা ও আমার সব দুঃখ কষ্টের সমান ভাগিদার হয়ে থেকেছে। সব বিপদ আপদের মোকাবেলা করতেও কুণ্ঠিত হয়নি কখনো। ২রা নভেম্বর ১৯৭৫ সাল, গত বেশ কয়েকদিন কাজের চাপে বাসায় যাওয়া হয়নি। ঠিক করলাম দুপুরের পর কিছু সময়ের জন্য বাসায় যাব। প্ল্যান মাফিক লাঞ্চের পর এক ফাঁকে চলে এলাম মালিবাগে। বেশ কয়েকদিন বিরতির পর হঠাৎ আমার আগমনে বাসার সবাই খুব খুশি হলো। সবাই মিলে খাওয়া দাওয়া হৈহুল্লোড় করা হলো আনন্দঘন পরিবেশে। সন্ধ্যায় নিম্মিকে নিয়ে গেলুম মিনু ফুপ্পির বাসায়। রাতের খাওয়া ওখানেই খেতে হলো। বেশ রাত অবধি গল্পগুজব করে আমি আর নিম্মি ফিরছিলাম মালিবাগে। হঠাৎ নিম্মি বলল, আজ আমি তোমার সাথে বঙ্গভবনে থাকব। 15ই আগস্টের পর থেকেই বেচারি ভীষণভাবে অবহেলিত। একদম সময় দিতে পারছিলাম না ওকে। বললাম ঠিক আছে, তাই হবে। দুজনে ফিরলাম বঙ্গভবনে। সময় তখন মধ্যরাত পেরিয়ে গেছে। তেমন কোনো ব্যতিক্রম চোখে পড়ল না। সিঁড়ি বেয়ে দোতলায় আমার কামরার দিকে এগোচ্ছি। ডিউটিরত হাবিলদার এগিয়ে এসে বলল, স্যার, মেজর হাফিজ এবং ক্যাপ্টেন ইকবাল সাহেব বঙ্গভবন ছেড়ে চলে গেছেন। প্রথম ইস্ট বেঙ্গলের গার্ড রিপ্লেসমেন্ট ও এখন পর্যন্ত এসে পৌঁছায়নি ঢাকা ব্রিগেড হেডকোয়ার্টার্স থেকে। সবাই আপনাকে খুঁজছেন। কর্নেল রশিদ, কর্নেল ফারুক এবং অন্যান্য সব অফিসারই প্রেসিডেন্ট সাহেবের সাথে বৈঠক করছেন। আচমকা খবরটা পেয়ে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিলাম, কিন্তু যেভাবেই অবস্থা গড়াচ্ছিল তাতে এমন কিছু একটা ঘটতে পারে সেটা অপ্রত্যাশিতও ছিল না। বিগত দিনগুলোর ঘটনা প্রবাহের স্বাভাবিক পরিণতি হিসেবে ধরে নিয়েছিলাম সমস্ত ব্যাপারটাকে। নিম্মিকে কামরায় যেতে বলে দ্রুত গিয়ে হাজির হলাম প্রেসিডেন্ট সুইটে। প্রেসিডেন্ট সাহেব বেশ কিছুটা বিরক্ত এবং উত্তেজিতভাবে একটা সোফায় পা গুটিয়ে তার নিজস্ব স্টাইলে বসে তার পাইপে তামাক ভরছিলেন। কর্নেল রশিদ রেড টেলিফোনে কার সাথে যেন যোগাযোগের চেষ্টা করছিল। কর্নেল ফারুক আরেকটি সোফায় নিশ্চুপ বসেছিল। ঘরে ঢুকে প্রেসিডেন্টকে সালাম জানিয়ে কর্নেল রশিদের কাছে জানতে চাইলাম,
ব্যাপার কি রশিদ, কি হয়েছে? যা এতদিন সন্দেহের পর্যায়ে ছিল তাই হয়েছে। তোর দুই বন্ধু হাফিজ এবং ইকবাল প্রথম ইস্ট বেঙ্গলের সব ট্রুপস উইথড্র করে নিয়ে গেছে বঙ্গভবন থেকে। প্রথমে সবাই মনে করেছিলাম এটা রুটিন রিপ্লেসমেন্টের ব্যাপার, কিন্তু সন্ধ্যার পরও যখন রিপ্লেসমেন্ট এসে পৌঁছালো না, তখন থেকেই ক্যান্টনমেন্টে ফোন করে চিফ জেনারেল জিয়া, সিজিএস ব্রিগেডিয়ার খালেদ, ব্রিগেডিয়ার কমান্ডার সাফায়েত কাউকেই কন্ট্যাক্ট করা সম্ভব হচ্ছে না। এদিকে খবর পাওয়া যাচ্ছে ক্যান্টনমেন্টে অস্বাভাবিক ট্রুপস মুভমেন্টস হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কেউই কিছু পরিষ্কার করে বলতে পারছে না ক্যান্টনমেন্টে কি ঘটছে। জেনারেল ওসমানীর সাথে যোগাযোগ করতে পেরেছি, কিন্তু তিনিও সঠিক কিছু বলতে পারলেন না। তিনি বঙ্গভবনে আসছেন। জেনারেল ওসমানী ব্রিগেডিয়ার খলিলকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন বিডিআরের 2টো রেজিমেন্ট বঙ্গভবনে পাঠিয়ে দিতে। হাফিজ এবং ইকবালকেও পাওয়া যাচ্ছে না টেলিফোনে। আমার সাথে কথা শেষ করে কর্নেল ফারুককে বলা হলো রেসকোর্সে তার ট্যাঙ্ক রেজিমেন্টের কাছে চলে যেতে। কর্নেল ফারুক রেসকোর্সে যাবার জন্য উঠে দাঁড়াতেই আমি বললাম, ফারুক, তুই অবশ্যই রেসকোর্সে যাবি, তবে ইউ উড নট মুভ আন্ডার এনি প্রভোকেশন অর সার্কামস্টেন্সেস হোয়াটসোভার। সব বিষয় পরিষ্কার হবার পরই আমাদের করণীয় কী হবে সেটা বিবেচনা করা হবে। এর আগে আমাদের তরফ থেকে কোনো মুভ নেওয়াটা যুক্তিসঙ্গত হবে না। প্রথমত চেষ্টা করতে হবে এই সমস্যার সমাধান শান্তিপূর্ণভাবে করা যায় কি না। এর জন্য আমি নিজে যাব ক্যান্টনমেন্টে। আমি ফিরে না আসা পর্যন্ত অথবা আমার কোনো কিছু না হওয়া পর্যন্ত নো অ্যাকশন অ্যাট অল। ইজ দ্যাট ক্লিয়ার? ইতিমধ্যেই জেনারেল ওসমানী এসে পৌঁছেছেন। তিনিও আমার অভিমতকে সমর্থন জানালেন। আমরা যখন আলোচনায় ব্যস্ত, তখন বিডিআরের 2টো রেজিমেন্ট এসে পৌঁছে গেছে। সেই খবর নিয়ে এলো মেজর পাশা, মেজর শাহরিয়ার এবং ক্যাপ্টেন বজলুল হুদা। নিম্মি গিয়ে তাদের ঘুম থেকে ডেকে তুলেছিল। সিদ্ধান্ত অনুযায়ী মেজর শাহরিয়ার চলে গেল তার রেডিও বাংলাদেশের কন্ট্রোল সেন্টারে। ক্যাপ্টেন হুদা প্রেসিডেন্ট জেনারেল ওসমানী এবং কর্নেল রশিদকে সাহায্য করার জন্য বঙ্গভবনেই থাকবে, সেটাই সিদ্ধান্ত হলো। বাকিরা সবাই প্রত্যেকের জন্য নির্দিষ্ট এবং ডিপ্লয়েড ইউনিটগুলোর কমান্ড নেবার জন্য যার যার পজিশনে চলে গেল। আমি বেরিয়ে আসছিলাম ঠিক সেই সময় কর্নেল রশিদ আন্তরিকভাবে বলেছিল, ডালিম, ভেবে দেখো এই অবস্থায় ক্যান্টনমেন্টে যাওয়া ঠিক হবে কিনা। সেই তরল অবস্থায় ক্যান্টনমেন্টে যাওয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জেনেও তাৎক্ষণিকভাবে জবাব দিয়েছিলাম, এই ক্রান্তিলগ্নে দেশ ও জাতিকে বাঁচাতে সামওয়ান হ্যাজ টু ক্লিন দ্য ডার্টি লিনেন, দেন ওয়াই নট মি। প্রেসিডেন্ট সুইট থেকে বেরিয়ে চলে এলাম আমার কামরায়। বেচারি নিম্মি অবস্থার গুরুত্ব উপলব্ধি করে বেশ কিছুটা ঘাবড়ে গেছে। জিজ্ঞাসা করলো, এখন কি হবে? আমি বললাম, তুমি বঙ্গভবন ছেড়ে ড্রাইভারকে সঙ্গে নিয়ে কোনো নিরাপদ জায়গায় চলে যাও। ঠিক বুঝতে পারছি না ঘটনা কোন দিকে মোড় নেয়। যাই হোক না কেন, বেঁচে থাকলে আবার দেখা হবে। ড্রাইভারকে ডাকিয়ে এনে নির্দেশ দিলাম, বেগম সাহেবের হুকুম মতো তার সাথেই থাকবে তুমি, যতক্ষণ তিনি চান। নিম্মি কিছুক্ষণ ইতস্ত করে নিশিরাতে একা একা বেরিয়ে গেল, একরাশ আশঙ্কা মনে নিয়ে অজানা ঠিকানার উদ্দেশ্যে। যাবার সময় অশ্রুসিক্ত চোখে ধরা গলায় শুধু বলে গেল, আল্লাহর হাতেই তোমাকে সোপর্দ করে দিয়ে গেলাম, সাবধানে থেকো। শান্তির সন্ধানে অগ্রাধিকারের ভিত্তিতে সংঘাত এবং রক্তক্ষয় এড়ানোটাই ছিল প্রথম কাজ। সৈনিকদের সাথে কথা বলার পর আমার আত্মপ্রত্যয় বেড়ে গিয়েছিল। আমি নিশ্চিত হয়েছিলাম রক্তক্ষয় এবং সংঘাত দুটোই এড়ানো সম্ভব হবে। আমিও ইউনিফর্ম পরে নিয়ে আমার বিশ্বস্ত গার্ড, স্কট, ওয়্যারলেস অপারেটর এবং ড্রাইভারকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে গেলাম আজিমপুরের মিসেস মোয়াজ্জেম কোহিনুর ভাবির বাসায়। মেজর নূর রয়েছে সেখানে। সব শুনে নূর বলল, রক্তপাত বন্ধ করার একমাত্র উপায় মেজর হাফিজ এবং ক্যাপ্টেন ইকবালের সাথে সরাসরি দেখা করা। এছাড়া রক্তপাত কিছুতেই এড়ানো সম্ভব হবে না। আমিও নূরের সাথে একমত হয়ে বললাম, সেই উদ্দেশ্যেই এসেছি, তোমাকে নিয়ে ক্যান্টনমেন্টে যাবার জন্য। ঠিক করলাম ক্যান্টনমেন্টে যাবার আগে সার্বিক অবস্থাটা সরজমিনে আরও একটু ভালো করে বুঝে নেওয়া দরকার। আমরা জিপে করে গিয়ে উপস্থিত হলাম ফুলার রোডে প্রফেসর আব্দুর রাজ্জাকের বাসায়। ওখানে তখন মহুয়া এবং লিটু থাকত। উদ্দেশ্য, খাকি পোশাক বদলে সাধারণ কাপড় পরে নেব। ঘুম থেকে মহুয়াদের ডেকে তুললাম। সংক্ষেপে মহুয়া এবং লিটুকে অবস্থা বুঝিয়ে লিটুর কয়েক প্রস্ত কাপড় চেয়ে নিয়ে আমরা সবাই ড্রেস পরিবর্তন করে নিলাম। মহুয়া জিজ্ঞাসা করল, নিমি কোথায়? বঙ্গভবনে ওকে বিদায় জানিয়ে বেরিয়ে এসেছি। বলে এসেছি ও যেন কোনো নিরাপদ আশ্রয়ে চলে যায়। তুই আত্মীয় স্বজনদের ফোন করে সতর্ক করে দিস। এরপর আমরা বেরোলাম শহর প্রদক্ষিণ করতে। পুরো ভার্সিটি এলাকা, পিলখানা, নিউ মার্কেট, সেকেন্ড ক্যাপিটাল, রামপুরা টিভি স্টেশন, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, রাজারবাগ পুলিশ লাইন, কোথাও কোনো অস্বাভাবিক কিছু নজরে পড়ল না। শহরের বিভিন্ন জায়গায় আমাদের সৈনিকদের সুরক্ষিত চেকপোস্টগুলোই নজরে পড়ল।
স্ট্র্যাটেজিক্যালি ডিপ্লয়েড ট্যাঙ্কসগুলো দেখলাম ঠিকমতোই রয়েছে। প্রায় সারা শহরটাই ঘুরে এলাম শাহরিয়ারের কন্ট্রোল রুমে। ওর ঘরে ঢুকতেই দেখি ও কারোর সাথে টেলিফোনে কথা বলছে। আমাদের দেখে সংক্ষেপে কথা সেরে জানতে চাইল, কি অবস্থা স্যার, কি বুঝছেন? আমরা ঘুরে ফিরে যা দেখছি তাই বললাম। শাহরিয়ার জানালো তার খবরাখবরও প্রায় একই রকম, তবে সাভারের বুস্টার স্টেশনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে অজানা কারণে। ফলে রেডিও স্টেশন থেকে কোনো কিছু প্রচার করা সম্ভব হচ্ছে না। টিভির প্রচারণাও একই কারণে সম্ভব নয়। তাকে আমরা জানালাম আমরা ক্যান্টনমেন্টে যাচ্ছি, রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করার চেষ্টায়। নিজেদের মধ্যে যে কোনো প্রকার সংঘর্ষ বন্ধ করতেই হবে, যে কোনো উপায়ে, যাতে করে প্রতিবেশী রাষ্ট্র কোনো প্রকার হস্তক্ষেপের সুযোগ না পায়। শাহরিয়ার আরও জানিয়েছিল অনেক চেষ্টা করেও জেনারেল জিয়ার সাথে সে যোগাযোগ করতে সক্ষম হয়নি। শাহরিয়ারের ওখানে যাবার আগেই সোনাটঙ্গেরে আমার প্রিয় মেজো ফুপু বিভা ফুপু বাসায় গিয়েছিলাম কতগুলো বিশেষ জরুরি টেলিফোন কল সেরে নেবার জন্য। তাদের ফোনটা খারাপ ছিল, কিন্তু ইমান আলী ফুপ্পা পাশেই তার এক কলিগের বাসা থেকে ফোন করার ব্যবস্থা করে দিয়েছিলেন। তারা অন্তত আন্তরিকতার সাথেই আমাদের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। সেখান থেকে বিভিন্ন ইউনিটের সেনা পরিষদের সাথে যোগাযোগ করে বুঝলাম তারা প্রায় সবাই অবস্থা সম্পর্কে তেমন কিছুই জানে না। তাদের সংক্ষেপে প্রতি বিপ্লবী অভ্যুত্থানের আশঙ্কার কথা জানিয়ে অবস্থার গতি প্রকৃতি সম্পর্কে সচেতন থাকার এবং সবকিছু পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়ে জেনারেল জিয়ার বাসায় ফোন করে বুঝতে পারলাম তার বাসার টেলিফোন লাইন কেটে দেওয়া হয়েছে। দেশের অন্যান্য ক্যান্টনমেন্টের সাথেও যোগাযোগ করেছিলাম সেই বাসা থেকেই। যোগাযোগের পর বুঝতে পারলাম ঘটনাটা ঘটানো হয়েছে অতি সীমিত পরিসরে ঢাকাভিত্তিক। এতে আত্মবিশ্বাস বেড়ে গেল, নিশ্চয়ই রক্তপাত এড়ানো সম্ভব। শাহরিয়ারের ওখান থেকে বেরিয়ে সোজা চললাম ক্যান্টনমেন্টের দিকে। এয়ারপোর্ট ছাড়িয়ে একটু এগুতেই 2 ট্রাক সৈনিক দেখতে পেলাম মাউন্টেড অবস্থায়। কাছে যেতেই দেখলাম তারা 4th ইস্ট বেঙ্গলের। কন্টিনজেন্ট কমান্ডারকে জিজ্ঞাসা করলাম, তোমরা এখানে কেন? জবাবে সুবেদার সাহেব সেলুট করে জানালো, আগামীকাল আওয়ামী লীগ প্রশাসন বের হবার সম্ভাবনা আছে, তাই হুকুম দেয়া হয়েছে তাদের এয়ারপোর্ট এলাকায় ডিপ্লয়েড থাকতে হবে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য। তার জবাব শুনে বুঝতে পারলাম খালেদ চক্র ট্রুপসদের কাছে প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে কিছুই বলেনি সৈনিকদের সমর্থন না পাওয়ার ভয়ে। তাই মিথ্যার আশ্রয় নিয়ে ব্রিগেড কমান্ডার সাফায়েত তার অধীনস্থ 4th বেঙ্গলকে চাতুরতার সাথে মোতায়েন করেছে জাস্ট অ্যাজ শো অফ ফোর্স হিসেবে আমাদের ভয় দেখাবার জন্য। সৈনিকদের কাছে খুলে বলা হয়নি সরকার এবং জিয়া বিরোধী পাল্টা অভ্যুত্থানের কথা। মোশতাক সরকারের বিরুদ্ধে প্রতিবিপ্লবী পদক্ষেপ গ্রহণ করে জেনারেল জিয়াকে প্রায় বন্দী করা অবস্থায় রাখা হয়েছে। এই কথাটা বলার মতো সাহস হয়নি ব্রিগেডিয়ার খালেদ এবং তার দোসরদের, কারণ তারা ভালোভাবেই জানতেন এই ধরনের কোনো পদক্ষেপকে কিছুতেই মেনে নেবে না দেশপ্রেমিক সেনাবাহিনীর বেশিরভাগ অফিসার ও সৈনিকরা। সবকিছু দেখে শুনে বুঝলাম বর্তমান পরিস্থিতিতে সরাসরি ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের সাথেও আলোচনা করা সম্ভব। তার বাসাতেই গেলাম প্রথম। বাসায় তাকে পাওয়া গেল না। বাসা থেকে বলা হলো তিনি সেনা সদরে গেছেন। পৌঁছালাম সেনা সদরে, সেখানেও কেউ নেই। সেন্ট্রি ডিউটি অফিসার ও ক্লার্ক ছাড়া পুরা সেনা সদরটা নিস্তব্ধ। সেখান থেকে গেলাম মেজর হাফিজের বাসায়। হাফিজ বাসায় নেই। ইকবালের খোঁজ করে তাকেও পাওয়া গেল না। এরপর গেলাম কর্নেল সাফায়েত জামিলের বাসায়। সেখান থেকে জানানো হলো তিনি ব্রিগেড হেডকোয়ার্টার্সে গেছেন। সেখান থেকে ব্রিগেড হেডকোয়ার্টার্সে যাবার পথে দেখলাম জেনারেল জিয়ার বাসার সামনে অস্বাভাবিক কিছু নেই। ডিউটিরত গার্ডসরা তাদের দায়িত্ব পালন করছে। ব্রিগেড হেডকোয়ার্টার্সেও নেই তারা। সেখান থেকে 2য় ফিল্ড রেজিমেন্টের গেট দিয়ে ঢুকতেই দেখি ট্রুপসরা সেখানে সব স্ট্যান্ড টু অবস্থায় পজিশন নিয়ে আছে। এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কেন জানতে চাইলে আমাদের বলা হলো যে সন্ধ্যার পর রাতের আধারে 4th বেঙ্গল 2য় ফিল্ড রেজিমেন্টের দিকে তাক করে তাদের আর এবং সৈন্য মোতায়েন করেছে, তাই তারাও পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে। 4th বেঙ্গল এবং 2য় ফিল্ড রেজিমেন্ট পাশাপাশি 2টি ইউনিট, তাদের মধ্যে এই ধরনের উত্তেজনা যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। উত্তেজনা কমানোর জন্য সেনা পরিষদের সদস্যদের সার্বিক অবস্থা বুঝিয়ে তাদের বললাম এই অবস্থায় সতর্ক অবশ্যই থাকতে হবে সবাইকে। আরও জানালাম আমরা ব্রিগেডিয়ার খালেদ এবং কর্নেল সাফায়েতকে খুঁজছি। ওদের পেলেই উপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে 4th বেঙ্গলের উস্কানিমূলক কার্যক্রম বন্ধ করার বন্দোবস্ত করব। সেখানেই জানতে পারলাম মহারথীরা সব 4th বেঙ্গল হেডকোয়ার্টার্সে রয়েছে। 4th বেঙ্গলের গেট দিয়ে ঢুকতেই নজরে পড়ল সাজ রব, ভীষণ ব্যস্ততা। সৈনিকদের রণসজ্জায় সজ্জিত করে রাখা হয়েছে। কিছুদূর এগোতেই ক্যাপ্টেন কবিরকে দেখতে পেলাম। একটি
SMG কাঁধে ঝুলিয়ে সে এদিক সেদিক ছুটাছুটি করছে। আমাকে দেখে এগিয়ে এলো কবির। তাকে জিজ্ঞাসা করলাম, হোয়ার ইজ ব্রিগেডিয়ার খালেদ অ্যান্ড কর্নেল শাফায়েত? দে অল হেয়ার স্যার, জবাব দিল কবির। কবিরের সাথে কথা বলছিলাম, এমন সময় ল্যান্সার্স এর ক্যাপ্টেন নাসের এসে উপস্থিত হলো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম স্যার বলেই করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিল ক্যাপ্টেন নাসের। কিছুটা অপ্রস্তুত হয়ে করমর্দন করলাম আমি ও নূর। স্যার, মোস্তাক এবং জিয়াকে দিয়ে আমাদের কোনো উদ্দেশ্যই সফল করা সম্ভব হবে না। বোথ অফ দেম আর সেলফ সেন্টার্ড অ্যান্ড হিপোক্রিট। দে আর নট দ্য রাইট কাইন্ড অফ পিপল স্যার। তাই আমরা ওদের অপসারণ, অ্যান্ড আই এম শিওর বোথ অফ ইউ উড বি ডেফিনেটলি উইথ আস। ওকে অনেকটা থামিয়ে দিয়ে বললাম, ইজ ব্রিগেডিয়ার খালেদ অ্যারাউন্ড? সবাই এখানে আছে, মেজর হাফিজ এবং ক্যাপ্টেন ইকবালও রয়েছে এখানেই। নাসের, ডু মি এ ফেভার, প্লিজ ফাইন্ড আউট হাফিজ অ্যান্ড টেল হিম আই উড লাইক টু টক টু হিম। ওকে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি তাকে নিয়ে আসার জন্য। আপনারা ততক্ষণ অ্যাডজুটেন্টের অফিসে অপেক্ষা করুন বলে চলে গেল নাসের। অ্যাডজুটেন্টের ঘরে ঢুকে দেখি ইউনিফর্ম পরা অবস্থায় কর্নেল আমিনুল হক, বীর উত্তম ও লেফটেন্যান্ট মনিরুল ইসলাম চৌধুরী বিষণ্ণ হয়ে চুপচাপ বসে আছেন। কর্নেল আমিনকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার স্যার, আপনাদের এই দশা কেন? হোয়াটসঅ্যাপ? ইউ মাস্ট বি জোকিং অ্যাট আওয়ার মিজারেবল প্লিট, ইজেন্ট ইট ডার্লিং? তুমি কি সত্যি বুঝতে পারছো না ইউনিট কমান্ডার এবং অ্যাডজুটেন্ট হয়েও নিজেদের ব্যাটালিয়নেই আমাদের এমন নিষ্ক্রিয় অবস্থায় বসে থাকতে হচ্ছে? তার মানেটা কি? কিছু মনে করবেন না স্যার, আজকের এই পরিস্থিতির জন্য দায়ী কে? এমন কিছু যে ঘটতে পারে সেটা তো অজানা ছিল না আপনাদের অনেকেরই। সময় মতো অ্যাকশন না নেবার ব্যর্থতার জন্যই আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাই নয় কি? আমার প্রশ্নের ইঙ্গিত বুঝে কর্নেল আমিন চুপ করে রইলেন। বস্তুত কর্নেল আমিন ও লেফটেন্যান্ট মুন্নাকে বিশ্বাসযোগ্য মনে না করায় তাদের প্রায় বন্দি অবস্থাতেই রাখা হয়েছে তাদের নিজস্ব ইউনিটে। খবর পেয়েই হাফিজ এবং ইকবাল এলো, আমাদের নিয়ে বসালো পাশের একটি খালি কামরায়। এ কী করলে হাফিজ? শেষ পর্যন্ত অঘটনটা ঘটিয়ে ছাড়লে? অঘটন বলছো কেন? জিয়া এবং মোশতাকের ঘোরেল মনের পরিচয় পাবার পরও তারা যে আমাদের উদ্দেশ্যাবলী সম্পর্কে মোটেও আন্তরিক নয় সেটা তোমরা বুঝেও মেনে নিতে পারছো না কেন? বোথ অফ দ্যাম আর বিট্রেইং আওয়ার কজ। উল্টো প্রশ্ন করল হাফিজ। ওদের বাদ দিয়েই এগোতে হবে। আওয়ামী লীগের গড়া সংসদকেও আর কাল বিলম্ব না করে ভেঙে দিতে হবে। এই সঠিক উদ্যোগে বিশেষ করে তোমার, নূর, পাশা, হুদা, রাশেদ, শাহরিয়ারের মাধ্যমে সেনা পরিষদের সমর্থন এবং সহযোগিতা পাবো আশা করছি আমরা। আমি জানি ব্রিগেডিয়ার খালেদ সম্পর্কে তোমার যুক্তিসঙ্গত রিজার্ভেশনস আছে, সেগুলোকে আমি অস্বীকার করছি না, কিন্তু এরপরও ব্রিগেডিয়ার খালেদের চিফ হবার লাইফ লং অ্যাম্বিশন ফুলফিল করে দিলে জিয়ার তুলনায় তাকে দিয়ে মোর ইফেক্টিভলি কাজ করানো যাবে। দেখো হাফিজ, আমি স্বীকার আগেও করেছি, এখনও করছি, আশানুরূপভাবে আমাদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাদের নিরাশ হতে হচ্ছে জেনারেল জিয়া এবং প্রেসিডেন্ট মোশতাকের জন্য। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতারও সৃষ্টি করছে, তারা বুঝেই হোক আর না বুঝেই হোক। কিন্তু তাই বলে হঠাৎ করে এ ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করে আর্মির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে অপশক্তিকে সুযোগ করে দিতে হবে? টু স্ট্রেঞ্জ ব্যাক অ্যান্ড রিজার্ভ দ্য প্রসেস, সেটা কিছুতেই যুক্তিসঙ্গত হতে পারে না এবং আমাদের কাছেও সেটা গ্রহণযোগ্য নয়। তা যাক, এ নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। আমার ধারণা এ সমস্ত বোঝাবুঝির সময় পার হয়ে গেছে, কারণ যে অঘটন কখনোই সম্ভব হতো না সেটাই ঘটিয়ে বসেছ তোমরা। এই অবস্থায় কোনো রক্তপাতের সূত্রপাত যাতে না ঘটে তার জন্যই আমরা স্বেচ্ছায় ছুটে এসেছি। এখন চলো ব্রিগেডিয়ার খালেদ এবং কর্নেল শাফায়েতকে সঙ্গে করে সবাই মিলে আলোচনার মাধ্যমে ঠিক করা যাক এই সংকটের রাহুগ্রাস থেকে দেশ ও জাতিকে কি করে উদ্ধার করা যায়। এই বিষয়ে যদি কোনো আপত্তি থাকে তবে সেটাও বলো পরিষ্কার করে, সেক্ষেত্রে আমরা ফিরে যাব। এরপর যা হবার তা হবে। সার্বিক অবস্থার বিশ্লেষণের পর আমার এবং নূরের বিশ্বাস জন্মেছিল আলোচনার প্রস্তাব কিছুতেই না মানা সম্ভব না খালেদ চক্রের কাছে, কারণ তাদের বিশেষ করে হাফিজ এবং ইকবালের অজানা ছিল না ঢাকায় তো বটেই, অন্যান্য সেনাবাহিনীগুলোতেও সেনা পরিষদের শক্তি ছিল তুলনামূলকভাবে তাদের চেয়ে অনেক বেশি। কি যেন ভাবল হাফিজ, এরপর বলল, ঠিক আছে তাই হবে, চলো আমার সাথে। হাফিজ, আমি, নূর এবং ইকবাল ঘর থেকে বেরিয়ে এলাম। বাইরে বেরোতেই দেখলাম ব্রিগেডিয়ার খালেদ এবং কর্নেল শাফায়েত, ব্রিগেডিয়ার মঈন, ক্যাপ্টেন নাসের, ব্রিগেডিয়ার নুরুজ্জামান, কর্নেল রৌফ, কর্নেল মালেক প্রমুখ সবাই অফিস ব্লকের সামনে লনে দাঁড়িয়ে আলাপ আলোচনা করছেন নিজেদের মধ্যে। আমরা এগিয়ে যেতেই তারা কথাবার্তা বন্ধ করে দিলেন। আমি ব্রিগেডিয়ার খালেদকে অভিবাদন জানাতেই তিনি হাসি মুখে
হাত বাড়িয়ে দিয়ে বলে উঠলেন, আরে এসো এসো, ওয়েলকাম, আমি জানতাম তোমরা দুজন আসবেই। তার কথা শেষ হতেই বললাম, শেষটায় অঘটনটা ঘটিয়েই ছাড়লেন। হোয়াট ডু ইউ মিন? ইটস নট মাই ডুইং। বিলিভ ইউ মি ডার্লিং, ইট ইজ দেয়ার্স ডুইং। দিস ইয়াং অফিসার্স, they think Jia can't deliver. They also think he will do nothing to achieve the goals of the 15 August revolution. At the same time, he is also totally incapable to protect the interest of the armed forces. Therefore, they want a change. বুঝতে পারলাম, স্যার। জেনারেল জিয়ার জায়গায় বসে সেই যোগ্য নেতৃত্ব দেবার জন্যই এই সংকট সৃষ্টি করেছেন, অথবা করানো হয়েছে। No, 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 at all. I don't want to be the chief. Believe me, I have no such ambition. ছেলেরা আমাকে ডেকে নিয়ে এসেছে, তাই আমি এসেছি। দ্যাটস ইট। কথার মাঝে কে একজন বলে উঠল, উই ডোন্ট মাইন্ড টু অ্যাকসেপ্ট ব্রিগেডিয়ার খালেদস লিডারশিপ। কাম অন, কিপ কোয়াইট। ব্রিগেডিয়ার খালেদ সেই কণ্ঠকে চুপ করিয়ে দিল। যাক স্যার, এই বিষয় নিয়ে কথা বাড়াবার সময় এটা নয়। এতে কোনো লাভও নেই। আমি ও নূর এসেছি কোনো প্রকার রক্তক্ষয়ী সংঘর্ষ যাতে শুরু না হয় সেটা নিশ্চিত করতে আলাপ আলোচনার মাধ্যমে। রশিদ এবং ফারুককে বলে এসেছি আপনাদের সাথে আমাদের আলোচনার ফলাফল জানার আগ পর্যন্ত বঙ্গভবনের নিয়ন্ত্রণাধীন ট্যাঙ্ক বা ট্রুপস এর কোনো মুভমেন্ট করা হবে না। এখন বলেন, আলোচনায় আপনারা রাজি আছেন কিনা? আমার কথার ধরনে তারা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে জবাব খোঁজার চেষ্টা করছিলেন সবাই। ব্রিগেডিয়ার খালেদের ঠিক পাশেই দাঁড়িয়েছিল হাফিজ। সে নিচু স্বরে ব্রিগেডিয়ার খালেদকে কিছু বলল। হাফিজের কথা শুনে ব্রিগেডিয়ার খালেদ বললেন, তোমাদের আলোচনার প্রস্তাব মেনে নিলাম আমরা, আলোচনা হবে। কিন্তু আসার পথে দেখলাম এয়ারপোর্টের কাছে কিছু সৈন্য মোতায়েন করা হয়েছে। অবশ্য তাদের যে কথা বলে ডিপ্লয়েড করা হয়েছে তার সাথে আপনাদের কার্যকলাপ সঙ্গতিহীন। যাক, সেটা অন্য বিষয়। কিন্তু চতুর্থ বেঙ্গলের উস্কানিমূলক ডিপ্লয়মেন্টকে কেন্দ্র করে দ্বিতীয় ফিল্ড রেজিমেন্টে যে ভয়ঙ্কর উত্তেজনার সৃষ্টি হয়েছে সেটা প্রশমিত না করলে যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে, আর সেটা ঘটলে আমাদের আলোচনার কোনো সুযোগই থাকবে না। তাই আমার অনুরোধ, খালেদ ভাই, আপনি আলোচনায় বসার আগে চতুর্থ বেঙ্গলকে নির্দেশ দেন অবিলম্বে স্ট্যান্ড ডাউন করার জন্য। আমার কথার গুরুত্ব অনুধাবন করে ব্রিগেডিয়ার খালেদ কর্নেল সাফায়েতকে নির্দেশ দিলেন চতুর্থ বেঙ্গলকে স্ট্যান্ড ডাউন করানোর জন্য। কর্নেল সাফায়েত চলে গেলেন নির্দেশ কার্যকারী করতে। ঐতিহাসিক এনকাউন্টার। অবাঞ্ছিত পরিস্থিতির অবসান ঘটানোর জন্য কী করা প্রয়োজন সেটা ঠিক করার জন্য আমি আলোচনার প্রস্তাব দেই। আমার প্রস্তাব গৃহীত হয়। আমরা সবাই চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসারের অফিসে আলোচনায় বসি। আমরা সবাই গিয়ে বসলাম কমান্ডিং অফিসারের ঘরে। প্রথমেই আমি জানতে চাইলাম জেনারেল জিয়া সম্পর্কে। ব্রিগেডিয়ার খালেদ জানালেন তিনি তার বাসাতেই আছেন এবং ভালো আছেন। তার নিরাপত্তা এবং দেখাশোনার জন্য কিছু অতিরিক্ত সৈনিক তার বাসার কাছে অবস্থান নিতে বলা হয়েছে এবং কাউকে তার সাথে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না সাময়িকভাবে। এর বেশি কিছুই নয়। তার মানে হলো তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং এই কথাটাও সৈনিকদের জানাবার সাহস হয়নি খালেদ চক্রের। আলোচনার আগেই জেনারেল জিয়ার ব্যাপারে একটা বোঝাপড়া করে নিতে হবে। আমি সোজা ব্রিগেডিয়ার খালেদকে বললাম, স্যার, কোনো আলোচনায় বসার আগে একটা বিষয় আপনাকে পরিষ্কার করে বলে দিতে চাই। জেনারেল জিয়ার সাথে এ পর্যন্ত যা করা হয়েছে এর বেশি কিছু করা হলে সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। এ ব্যাপারে ইউ হ্যাভ টু গিভ মি ইয়োর অ্যাসুরেন্স। বুদ্ধিমান লোক ব্রিগেডিয়ার খালেদ তিনি ঠিকই বুঝতে পারলেন আমি কি বোঝাতে যাচ্ছি। কোনো সময় না নিয়ে তিনি জবাব দিলেন, বি রেস্ট অ্যাসিওর্ড, নো হার্ম উড বি ডান টু হিম। অ্যাট দ্য মোস্ট হি মে বি রিমুভড অ্যাজ দ্য চিফ অফ আর্মি স্টাফ। দ্যাটস অল, নাথিং মোর দ্যান দ্যাট। আলোচনা শুরু হলো। এদিকে আমি ও নূর, অন্যদিকে ব্রিগেডিয়ার খালেদের নেতৃত্বে ওদের তরফের উপস্থিত প্রায় সবাই। শুরুতেই আমি সরাসরি প্রশ্ন রাখলাম, দেশে একটি জনপ্রিয় সরকার থাকতে এই ধরনের একটা সংঘাতমূলক পরিস্থিতির সৃষ্টি করার উদ্দেশ্য কি? আমার প্রশ্নে উপস্থিত সবাই কেমন যেন থমকে গেলেন। মনে মনে সবাই প্রশ্নের উপযুক্ত জবাব খুঁজে পেতে চেষ্টা করছিলেন। নিঃশব্দতা ভঙ্গ করে কর্নেল সাফায়েত বলে উঠল, উই ওয়ান্ট টু ডিসমিস দ্য মুস্তাক গভর্নমেন্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট পার্লামেন্ট বিকজ দ্য প্রেজেন্ট পার্লামেন্ট ইজ দ্য পার্লামেন্ট অফ আওয়ামী লীগ। জবাবে আমি জিজ্ঞাসা করলাম, তারপর? উই ডোন্ট ওয়ান্ট গেট জেনারেল জিয়া টু রিমেইন অ্যাজ আওয়ার চিফ। দেশ চালাবে কে? প্রশ্ন করলাম। উই শ্যাল ফর্ম এ রেভলিউশনারি কাউন্সিল, ক্যাপ্টেন ইকবাল জবাব দিল। কর্নেল সাফায়েত আবার বলে উঠল, খন্দকার মুস্তাক উইল বি হ্যান্ড ওভার পাওয়ার টু দ্য চিফ জাস্টিস। ব্রিগেডিয়ার খালেদ ভিন্ন মত প্রকাশ করলেন।
Continuation must be maintained and therefore Khaled Mustak will remain as the president but 3 chiefs must be removed. বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না। কোনো নির্দিষ্ট ব্লুপ্রিন্ট ছাড়াই অঘটন ঘটিয়ে বসেছে তারা। কোনো পরিষ্কার পরিকল্পনা কিংবা মতানৈক্য কোনোটাই নেই ব্রিগেডিয়ার খালেদ চক্রের। আলোচনা চলছে, হঠাৎ আকাশে জঙ্গি বিমান ওড়ার বিকট শব্দে সবাই চমকে উঠলাম। আমি ব্রিগেডিয়ার খালেদকে উদ্দেশ্য করে বলে উঠলাম, স্যার, উই দ্য MIGS আর আপ। ফর হেভেনস sake, stop this provocative act, otherwise it would be simply impossible to hold back. Colonel Farouk, we will roll his tanks towards the cantonment. ব্রিগেডিয়ার খালেদ টেলিফোন রিসিভার উঠিয়ে নিয়ে এয়ারফোর্স কন্ট্রোলারের সাথে যোগাযোগ করে জানতে পারলেন স্কোয়াড্রন লিডার লিয়াকত নিজের উদ্যোগেই মিগ নিয়ে আকাশে উঠছে। খবরটা জেনে তক্ষুনি এয়ার ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে লিয়াকতকে অবিলম্বে নেমে আসার নির্দেশ দিয়ে তাকে 4th বেঙ্গল হেডকোয়ার্টার্সে আসার জন্য বললেন। রিসিভার নামিয়ে রাখার পরপরই ম্যাস ওয়েটার এসে জানালো প্রাতরাশের বন্দোবস্ত করা হয়েছে। গরম গরম আলু ভাজি, ডালপুরি এবং চায়ের বন্দোবস্ত করা হয়েছে রেজিমেন্টের ফিল্ড ম্যাসে। ব্রিগেডিয়ার খালেদ আমন্ত্রণ জানালেন নাস্তার জন্য। নাস্তা শেষ করে বেরিয়ে এসেছি, হঠাৎ নজরে পড়ল কর্নেল মান্নাফ ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে। ব্রিগেডিয়ার বেরিয়ে আসা মাত্র তিনি তার দিকে সশস্ত্র পায়ে এগিয়ে এসে সেলুট করে বললেন, খালেদ, ইউ আর দ্য বস। আই সেলুট ইউ অ্যাজ এ ডিসিপ্লিনড সোলজার অ্যান্ড আই এম উইথ ইউ। তার ব্যবহার দেখে ভাবলাম কি বিচিত্র চরিত্রের মানুষ এই কর্নেল মান্নাফ। 15ই আগস্ট সকালে ঠিক একই কায়দায় তিনি আমাকে একই কথা বলেছিলেন। সেদিন একজন সিনিয়র অফিসার হিসেবে তার ওই ধরনের ব্যবহারে আমি বেশ বিব্রত বোধ করেছিলাম। সামান্য একটা চাকরির জন্য আত্মসম্মানও যারা বিকিয়ে দিয়ে গিরগিটির মতো রূপ পাল্টাতে পারেন, সেই সমস্ত দুর্বল চরিত্রের অফিসারদের পক্ষে কখনোই তাদের অধীনস্থ সহকর্মীদের কাছ থেকে শ্রদ্ধা এবং আনুগত্য লাভ করা সম্ভব নয়। তার ওই ধরনের গায়ে পড়া মোশাহেবিপনা সবার কাছেই হাস্যকর মনে হয়েছিল। ব্রিগেডিয়ার জেনারেল তার কথার কোনো জবাব দেবার প্রয়োজন বোধ করলেন না। মুচকি হেসে আমাদের লক্ষ্য করে বললেন, লেটস গেট ডাউন টু বিজনেস, উই হ্যাভ টু ডিসকাস এ লট। আমরা সবাই আবার গিয়ে বসলাম আলোচনায়। আলোচনা পুনরায় শুরু হওয়ার পর কর্নেল সাপিউদ্দিন এসে আলোচনায় শরিক হলেন। তুমি অযৌক্তিকভাবে সব ঘটনার জন্য আমাকেই দোষারোপ করছো। যা ঘটছে তার জন্য শুধুমাত্র একা আমি দায়ী নই। জিয়ার বিরুদ্ধে তরুণ অফিসাররা অসন্তুষ্ট। তারা বুঝতে পেরেছে কোনো বিপ্লবের নেতৃত্ব দেবার যোগ্যতা নেই তার। মোশতাক এবং জিয়ার ওপর বীতশ্রদ্ধ, তাই তারা এই পদক্ষেপ নিয়েছে এদের বিরুদ্ধে। বলেই ব্রিগেডিয়ার খালেদ, কর্নেল শাফায়েত, মেজর হাফিজ, ক্যাপ্টেন ইকবাল, ক্যাপ্টেন নাসের, ক্যাপ্টেন কবির প্রমুখদের দিকে হাত দিয়ে ইশারা করলেন। এদের অনুরোধেই আমাকে এখানে আসতে হয়েছে। বুঝলাম তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী চতুর ব্রিগেডিয়ার খালেদ অতি কৌশলে গা বাঁচিয়ে অন্যদের কাঁধে বন্দুক রেখে নিজের উচ্চবিলাস চরিতার্থ করার উদ্যোগ নিয়েছে। জেনারেল জিয়াকে সরিয়ে তার স্থলাভিষিক্ত হয়ে যোগ্য নেতৃত্ব দেবার দায়িত্বটা কি আপনি নেবেন স্যার? আমার প্রশ্নের জবাবে তিনি সাফাই দেবার জন্য পাল্টা প্রশ্ন করলেন, তুমি কি মনে করো চিফ হওয়ার জন্যই আমি এখানে এসেছি? আমি কিছু মনে করছি না, শুধু জানতে চাইছি আপনাদের আসল উদ্দেশ্যটা কি। কি আপনাদের দাবি দেওয়া? আপনাদের দাবিগুলো পরিষ্কারভাবে জানার পরই তো সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা সম্ভব হবে, তাই নয় কি স্যার? ক্ষমতার লড়াই এবং রক্তপাত বন্ধ করার উদ্দেশ্যেই তো ছুটে এসেছি আমিও নূর। ইনশাল্লাহ দেশ ও জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাবই যে কোনো ত্যাগের বিনিময়ে। আমার বক্তব্য শেষ হতেই লান্সার্স এর ক্যাপ্টেন নাসের বলে উঠল, ইয়েস, উই ওয়ান্ট ব্রিগেডিয়ার খালেদ টু বি আওয়ার চিফ। ইয়েস ইয়েস, উৎসাহী সমর্থন শোনা গেল কিছু তরুণ অফিসারদের গলায়। ঠিক সেই সময় ডিউটি অফিসার খবর নিয়ে এলো স্কোয়াড্রন লিডার লিয়াকত এসেছে। ব্রিগেডিয়ার খালেদ ডিউটি অফিসারকে বলল লিয়াকতকে ভেতরে পাঠিয়ে দিতে। লিয়াকত ঘরে ঢুকে সেলুট করতে ব্রিগেডিয়ার খালেদ জিজ্ঞাসা করলেন, হোয়াটসঅ্যাপ ম্যান, হোয়াই ডিড ইউ টুক অফ? স্যার, আই গট ইনফরমেশন দ্যাট কর্নেল ফারুক had started up his tanks at the racecourse and was moving towards the cantonment. That's why I went up. ডার্লিং, তুমি বলেছ রক্তক্ষরণ বন্ধ করার জন্যই তোমরা এখানে এসেছো, অথচ তোমাদেরই একজন ক্যান্টনমেন্ট আক্রমণের পায়তারা করছে। Isn't a contradiction? How can you justify this? Sir, please have trust on me. Let me check what is happening. I assure, sir, nothing of the kind would ever happen. বলে পাশের ঘরে গিয়ে টেলিফোন তুলে নিলাম কর্নেল রশিদের সাথে যোগাযোগের জন্য। ঘরে ঢুকেই দেখি এয়ার ভাইস মার্শাল তোয়েবকে ইতিমধ্যেই ধরে আনা হয়েছে। বিমর্ষ চিত্তে নির্বাক হয়ে বসেছিলেন তিনি। পাশেই নেভাল চিফ রিয়ার অ্যাডমিরাল MH খানও বসে আছেন। দেখলাম
তারও একই অবস্থা, শঙ্কা উদ্বেগে দুইজনই ফ্যাকাশে হয়ে গেছেন। আমাকে দেখে তারা দুজনেই যেন ধরে প্রাণ ফিরে পেল। এয়ার চিফ আস্তে করে উঠে এসে কাপা গলায় জিজ্ঞাসা করল, ডার্লিং তুমি এখানে? কি হচ্ছে বলো তো? তার প্রশ্নের জবাবে শুধু বললাম, স্যার ঘাবড়াবেন না, টেক ইট ইজি, চুপচাপ বসে দেখেন কি হচ্ছে। টেলিফোন তুলে নিয়ে বঙ্গভবনে কর্নেল রশিদের সাথে যোগাযোগ করলাম। রশিদ, ডালিম বলছি, 4th বেঙ্গল হেডকোয়ার্টার্স থেকে। এখানে ব্রিগেডিয়ার খালেদ, কর্নেল সাফায়েত, মেজর হাফিজ, ক্যাপ্টেন ইকবাল এবং অন্যান্য অনেকেই উপস্থিত রয়েছেন। এয়ার ভাইস মার্শাল তয়েব এবং রিয়ার অ্যাডমিরাল MH খানও আছেন। জেনারেল জিয়াকে তার বাসাতেই রাখা হয়েছে। আমার সাথে নূরও রয়েছে। আলোচনা চলছে। ব্রিগেডিয়ার খালেদের নির্দেশে লিয়াকত মিগ উড়ানো বন্ধ করে এখানে ফিরে এসেছে। তারা অভিযোগ করেছে কর্নেল ফারুক নাকি তার ট্যাঙ্ক বহর নিয়ে ক্যান্টনমেন্ট আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। যদি খবরটা সত্যি হয়ে থাকে তবে তাকে এই ধরনের উদ্যোগ নিতে নিষেধ করো। নো ট্যাঙ্কস শুড রোল ডাউন দ্য স্ট্রিট হোয়াট সোভার। ওদের দাবি দেওয়া জেনে নিয়ে আমি আসছি বঙ্গভবনে অ্যাজ সুন অ্যাজ পসিবল। ব্রিগেডিয়ার খালেদকে বলছি, রক্তক্ষয়ী সংঘাতের হাত থেকে দেশ ও জাতিকে বাঁচাবার শানিপূর্ব উপায় খুঁজে বের করার উদ্দেশ্যে আলোচনার জন্যই আমিও নূর এসেছি। তারা আলোচনায় যখন রাজি হয়েছে এবং আলোচনা চলছে, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু এনশিওর দ্য নো প্রভোকেটিভ অ্যাকশন ইনিশিয়েটেড ফ্রম আওয়ার সাইড। প্লিজ টক টু ফারুক অ্যান্ড টেল হিম টু রিস্ট্রেইন হিমসেলফ। আমি এক্ষুনি কর্নেল ফারুকের সাথে যোগাযোগ করে তাকে বলছি এই ধরনের কোনো উদ্যোগ না নিতে, জবাব দিল কর্নেল রশিদ। কনফারেন্স রুমে ফিরে এসে ব্রিগেডিয়ার খালেদকে উদ্দেশ্য করে বললাম, ডোন্ট ওয়ারি স্যার, কর্নেল ফারুক উইল নট মুভ হিজ ট্যাঙ্ক। আমার কথা শোনার পর ব্রিগেডিয়ার খালেদ তাদেরই একজনকে জিজ্ঞাসা করল, হোয়ার ইজ এয়ার ভাইস মার্শাল তৈয়ব? হি ইজ হিয়ার স্যার, জবাব দিল অফিসার। ব্রিং হিম ইন, নির্দেশ দিলেন ব্রিগেডিয়ার খালেদ। AVM তোয়াবকে নিয়ে আসা হলো কনফারেন্স রুমে। ভিতরে ঢুকে সবাইকে দেখে তিনি কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। ব্রিগেডিয়ার খালেদকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ওয়েল খালেদ, উড ইউ প্লিজ টেল মি হোয়াই দ্য এয়ার চিফ হ্যাজ বিন ব্রট হেয়ার ইন সাচ এ ডিসগ্রেসফুল ওয়ে? হোয়াটস হ্যাপেনিং? হোয়াই ডু আই স্ট্যান্ড? এম আই স্টিল দ্য চিফ? তার কথা শেষ না হতেই ক্রোধের চেয়ার ছেড়ে উঠে গর্জে উঠল স্কোয়াড্রন লিডার লিয়াকত। Shut up, you! You are no more the chief. I have taken over the command of the Air Force. লিয়াকতর কথার ধরনে স্লিপিং স্যুট পরিহিত AVM তোয়াব কুকড়ে গিয়ে বসে পড়লেন খালি একটা চেয়ারে। মেক হিম সিট ইন সাম আদার প্লেস, বললেন ব্রিগেডিয়ার খালেদ। তার আদেশে জনাব তোয়াবকে আবার পাশের ঘরে নিয়ে যাওয়া হলো। এই ড্রামার পর আবার আমাদের আলোচনা শুরু হলো। ব্রিগেডিয়ার খালেদ বলেন, ডালিম, আমাদের দাবি 4টি। 1. খন্দকার মোশতাকি প্রেসিডেন্ট থাকবেন। 2. বর্তমানে 3 চিফ অফ স্টাফকে অব্যাহতি দিয়ে তাদের জায়গায় গ্রহণযোগ্য নতুন চিফ অফ স্টাফ নিয়োগ করতে হবে আর্মি, এয়ারফোর্স এবং নেভিতে। 3. আর্মিতে চেইন অফ কমান্ড রিস্টাবলিশ করতে হবে। বঙ্গভবন এবং শহরে ডিপ্লয়েডের সমস্ত ট্রুপস এবং ট্যাঙ্কস ক্যান্টনমেন্টে ফিরিয়ে নিয়ে আসতে হবে। 4. বাকশালী শাসনতন্ত্র বাতিল ঘোষণা করে বর্তমানে সংসদ ভেঙে দিতে হবে। বহুদলীয় নির্বাচনের পর নির্বাচিত গণপ্রতিনিধিরা নতুন শাসনতন্ত্র প্রণয়ন করবে। নির্বাচন হওয়ার আগ পর্যন্ত দেশ পরিচালিত হবে সামরিক শাসনের মাধ্যমে। বুঝতে পারলাম বর্তমানে জনগণের মানসিকতা এবং গ্রহণযোগ্যতার কথা চিন্তা করেই দাবিগুলো নির্ধারণ করা হয়েছে। অত্যন্ত চতুরতার সাথে সময়ের চাহিদার পরিপ্রেক্ষিতে ক্রমান্বয়ে বর্তমান রাজনৈতিক ধারাকে উল্টে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার পরিকল্পনা আঁটা হয়েছে। এই ধরনের সূক্ষ্ম পরিকল্পনা শুধুমাত্র ব্রিগেডিয়ার খালেদ এবং তার দোসরদের কাজ নয়, এর পেছনে যে অজানা চাণক্য রয়েছে সেটা বুঝতে মোটেই কষ্ট হলো না আমার। যাই হোক, সব শুনে আমি বললাম, ঠিক আছে খালেদ ভাই, প্রেসিডেন্টের সাথে আপনাদের দাবিগুলো নিয়ে আলোচনা করার জন্য চলুন তবে বঙ্গভবনে যাওয়া যাক। আমার প্রস্তাবে ব্রিগেডিয়ার খালেদ এবং অন্যরা কেন জানি দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন। নিজেদের মুখ চাওয়াচাওয়ি করে কর্নেল সাফায়েত ব্রিগেডিয়ার খালেদের হয়ে জবাব দিলেন, ব্রিগেডিয়ার খালেদ বঙ্গভবনে যাবেন না, তার প্রতিনিধি পাঠানো হবে। জবাব শুনে রসিকতা ছলে ব্রিগেডিয়ার খালেদকে উদ্দেশ্য করে বললাম, আমরা তো নিজেরাই ছুটে এসেছি। আপনারা আমাদের সাথে কোনো আলোচনা করতে আদৌ রাজি হবেন কিনা সেই বিষয়েও আমরা নিশ্চিত ছিলাম না, তবুও এসেছি আপনাদের সাথে বসে আলোচনা করতে। আমাদের তো কোনো ভয় হচ্ছে না, সেক্ষেত্রে আপনি প্রতিনিধি পাঠাতে চাচ্ছেন কেন? নিজেই চলুন না আমাদের সাথে, ভয় পাচ্ছেন নাকি স্যার? For heaven's sake, have a heart. We must have mutual trust and confidence, and that is the only basis on which we shall succeed to find out a way to salvage the nation from
দিস আনকল্ড ফর ক্রাইসিস। ডোন্ট ইউ এগ্রি উইথ মি স্যার? আমার রসিকতার কোনো জবাব দিলেন না খালেদ ভাই। ঠিক হলো, তাদের তরফের প্রতিনিধি হয়ে কর্নেল মান্নাফ এবং মেজর মালেক যাবেন আমাদের সাথে বঙ্গভবনে। তাদের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের দুজনকে সাথে করে আমরা ফিরে এলাম বঙ্গভবনে। আসার পথে দেখলাম রাস্তাঘাটে মানুষজন নির্লিপ্তভাবে চলাফেরা করছে। স্বাভাবিক অবস্থায় ঢাকা শহর কর্মচঞ্চল হয়ে উঠেছে। স্বাভাবিক অবস্থার আড়ালে কি ভীষণ বিস্ফোরণ মুখর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই বিষয়ে জনগণ এখন পর্যন্ত বেখবর। অন্যান্য দিনের মতোই আজও তারা বেরিয়ে পড়েছে জীবিকার তাড়নায়। বঙ্গভবন। রাষ্ট্রপতির প্রাসাদ ছিল স্বাভাবিক, রাজকীয় এবং মনোরম। অস্বাভাবিকতা কিংবা আতঙ্কের কিছু দৃশ্য তো চোখে পড়ছিল না। বঙ্গভবনের গেটেই নজরে পড়ল বিডিআরের সশস্ত্র সৈনিকরা পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। মিলিটারি সেক্রেটারির কামরায় কর্নেল মান্নাফ এবং মেজর মালেককে বসিয়ে আমি ও নূর গিয়ে ঢুকলাম প্রেসিডেন্টের কামরায়। সেখানে প্রেসিডেন্টের সাথে জেনারেল ওসমানী ও কর্নেল রশিদকে আলাপরত অবস্থায় পেলাম। হুদা ব্যস্ত ছিল নোট নেয়। আমরা ঢুকতেই তারা জানতে চাইলেন ক্যান্টনমেন্টের কী অবস্থা। আমি বিস্তারিত সবকিছু খুলে বলে জানালাম ব্রিগেডিয়ার খালেদের নেতৃত্বেই ঘটছে সবকিছু। তাদের সবার তরফ থেকে 4টি দাবি নিয়ে এসেছে কর্নেল মান্নাফ এবং মেজর মালেক। এরা দুজনেই জেনারেল ওসমানীর কাছে বিশেষভাবে পরিচিত, তাই নাম শুনতেই ক্রোধে ফেটে পড়লেন। হাউ কুড দে গিভ দেয়ার এলিগেন্স টু খালেদ? জবাবে আমি বললাম, স্যার, মানুষের চরিত্র বেশিরভাগ ক্ষেত্রেই পরিবর্তনশীল। এই নিয়ে ভাববার অবকাশ নেই এখন। বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে মূল সমস্যা নিয়ে ভাবতে হবে। সবাই আমাদের অভিমত কী সেটা জানতে চাওয়ায় নূর ও আমার পক্ষ থেকে আমি আমাদের অভিমত জানালাম। প্রথমত, আমি মনে করি ব্রিগেডিয়ার খালেদ এবং তার দোসরদের এই পাঞ্চ কখনোই দীর্ঘস্থায়ী হতে পারে না। সামরিক শক্তির দিক দিয়ে আমরাই অনেক শক্তিশালী। জনগণ এবং সৈনিকেরা যখন তাদের আসল উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবে, তখন এই কুদাতা তাদের কাছের গ্রহণযোগ্যতা হারাবে। শুধু তাই নয়, তখন তারা এই বিরোধিতা করার জন্য মানসিকভাবে প্রস্তুত হবে। কিন্তু ঠিক এই মুহূর্তে আমাদের তরফ থেকে কোনো প্রকার সামরিক অভিযানের তৎপরতা হবে আত্মঘাতী। তাদের আসল চেহারা উন্মোচিত হওয়ার আগে কোনো প্রকার সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়লে দেশের জনগণ এবং বিভিন্ন সেনানিবাসের সৈনিকরা দ্বিধা বিভক্তি হয়ে পড়বে। ফলে দেশে এক ভয়াবহ রক্তক্ষয়ী গৃহযুদ্ধের সূচনা ঘটবে। জনগণ এটাকে শুধুমাত্র সামরিক বাহিনীর অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই হিসেবে বিবেচনা করে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে সব কিছু থেকে নিজেদের দূরে সরিয়েও রাখতে পারে। এই দুই ধরনের অবস্থারই পূর্ণ সুযোগ নিবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। শান্তি প্রতিষ্ঠাকারী ত্রাণদাতা হিসেবে প্রত্যক্ষ হস্তক্ষেপের মাধ্যমে পরাজিত শক্তিকে আবার ক্ষমতায় অধিষ্ঠিত করে দেশকে আবার নিয়ে যাবে আগস্ট বিপ্লবের পূর্বাবস্থায়। জনগণের কিছু বোঝার আগেই এই ধরনের সুযোগ সৃষ্টি করে দেয়া কিছুতেই যুক্তিসঙ্গত হবে না। পক্ষান্তরে আমি যদি এই সময় কোনো প্রকার দ্বন্দ্বে না গিয়ে বোঝাপড়ার মাধ্যমে সরে দাঁড়াই, তবে আমার বিশ্বাস অতি অল্প সময়ের মধ্যেই খালেদ চক্রের নিজস্ব কীর্তিকলাপের মধ্যেই খসে পড়বে তাদের মুখোশ। ফলে দেশবাসী এবং সেনাবাহিনীর সদস্যরা জানতে পারবে তাদের আসল পরিচয়। সবাই যখন পরিষ্কারভাবে বুঝতে পারবে যে পরাজিত আওয়ামী বাকশালী স্বৈরশাসন এবং ভারতীয় নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করার বিনিময়ে ব্রিগেডিয়ার খালেদ তার উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্য তাদের উস্কানি এবং মদত নিয়েই পাল্টা অভ্যুত্থান ঘটিয়েছে, তখন যদি কোনো বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করা হয় খালেদ চক্রের বিরুদ্ধে, তবে সেই উদ্যোগকে স্বতঃস্ফূর্ত অভিনন্দন ও সমর্থন জানাবে দেশবাসী। ঠিক একইভাবে যেমনটি তারা জানিয়েছিল 15ই আগস্টের বিপ্লবকে। সেক্ষেত্রে জাতীয় বেইমান ও তাদের বিদেশি প্রভুদের যে কোনো হুমকির মোকাবেলায় জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশের সাথে একাত্ম প্রকাশ করবে জাগ্রত জনতা। সিপাহী জনতার ঐক্যের প্রেক্ষিতে কোনো ষড়যন্ত্রই কার্যকারী করা সম্ভব হবে না কারো পক্ষে, যেমনটি হয়নি আগস্ট বিপ্লবের পর। দ্বিতীয়ত, আমি মনে করি জাতিকে ধোঁকা দেবার জন্য কৌশল হিসেবে ব্রিগেডিয়ার খালেদ এবং তার সহযোগীরা প্রেসিডেন্ট মোশতাককে সামনে রেখে আমাদের নিয়োজিত চিফ অফ স্টাফদের অপসারণ করে সমস্ত সামরিক বাহিনীর ওপর তাদের নিয়ন্ত্রণ কায়েম করার হীন প্রচেষ্টা করছে। প্রেসিডেন্টকে দিয়ে এই কাজটি হাসিল করার পর অতি সহজেই তাকে সরিয়ে তাদের রাজনৈতিক দোসরদের ক্ষমতায় পুনর্বহাল করবে তারা। তাই আমি মনে করি জাতীয় বেইমানদের নীল নকশা বাস্তবায়নে প্রেসিডেন্ট মোশতাকের কোনরূপ ভূমিকা রাখা যুক্তিসঙ্গত হবে না। যদি রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাকে পালন করতেই হয়, তবে সেটা তাকে করতে হবে আগস্ট বিপ্লবের চেতনার আলোকেই, তার নিজস্ব স্বকীয়তা বজায় রেখেই।
ব্রিগেডিয়ার খালেদ চক্রের হাতে ক্রিয়ানক হয়ে নয়। আমার মনে হয় এই বিষয়ে ব্রিগেডিয়ার খালেদ চক্রকে পরিষ্কার করে বলে দেওয়া উচিত। তারা যদি প্রেসিডেন্টের শর্ত মেনে নিতে রাজি না হয়, সেক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রেসিডেন্টের ছেড়ে দেওয়াই উচিত হবে বলে মনে করি আমি। আমার বক্তব্যের আলোকে রুদ্ধদ্বার অবস্থায় আমাদের মধ্যে কিছুক্ষণ আলোচনা হলো। আমার যুক্তি মেনে নিয়ে সবাই একমত হলেন এবং এই মুহূর্তে কোনরূপ সামরিক সংঘর্ষে যাওয়া ঠিক হবে না। ব্রিগেডিয়ার খালেদ চক্রের প্রতিনিধিদের কী বলা হবে সেটাও ঠিক করে নেওয়া হলো। একজন পাকা স্টেটম্যান হিসেবে নিজেকে প্রমাণ করলেন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ। প্রতিনিধিদের মুখোমুখি অত্যন্ত সাহসী ভূমিকা রাখলেন তিনি। অতি কঠোর এবং যথোপযুক্ত উত্তর দিয়েছিলেন তার নিজস্ব চরিত্রের সাথে সামঞ্জস্য রেখে। আমাদের আলোচনার পর কর্নেল মান্নাফ এবং মেজর মালেককে ডেকে পাঠানো হলো প্রেসিডেন্টের অফিস কক্ষে। তারা দুজনেই কামরায় ঢুকে প্রেসিডেন্টকে স্যালুট করে দাঁড়ালো। ভাব গম্ভীর পরিবেশ। আমরাও রয়েছি একপাশে। প্রেসিডেন্ট মোশতাক জানতে চাইলেন, বলো তোমাদের কি বলার আছে। কর্নেল মান্নাফ ব্রিগেডিয়ার খালেদের তরফের দাবিগুলো সবকিছু শুনে খন্দকার মোশতাক ধীর স্থিরভাবে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দৃঢ়তার সাথে বললেন, ওয়েল, আই হ্যাভ হেয়ার্ড ইউ patiently. Go back and tell the people at the cantonment if they want me to continue as a president, then I shall execute my responsibilities at my own terms for the best interest of the nation and the country. I am not at all prepared to remain as the head of state and government to be decided by some brigadier. Before anything, I want the chain of command be restored immediately, and Khaled should allow my 3 chief of staff to come over the Bangabhavan without any further delay. Khaled should also withdraw the troops from the relay station so that the national radio and TV can resume normal broadcasting at the soonest possible time. My priority at this time is to bring back normalcy in the country. আমার নির্দেশ যদি খালেদ মানতে রাজি না হয় তবে তাকে বলবে, হি শুড কাম ওভার টু বঙ্গভবন অ্যান্ড টেক ওভার দ্য কান্ট্রি অ্যান্ড উড হোয়াট এভার হি ফিল লাইক। আমি একটা রিক্সা ডাইকা আগামসি লাইনে জামুগা। ফিরে গেলাম 4th বেঙ্গল হেডকোয়ার্টার্সে। রাষ্ট্রপতির সাথে বৈঠক শেষ করে আমরা ফিরলাম 4th বেঙ্গল হেডকোয়ার্টার্সে। ব্রিগেডিয়ার খালেদ চাইছিলেন আমরাও তার সাথে যোগ দিই। প্রেসিডেন্টের জবাব শোনার পর কর্নেল মান্নাফ এবং মেজর মালেকের সঙ্গে ফিরে এলাম 4th বেঙ্গল হেডকোয়ার্টার্সে। ব্রিগেডিয়ার খালেদ এবং অন্যান্য সবাই আমাদের ফিরে আসার প্রতীক্ষায় উদ্গ্রীব হয়েছিলেন। কর্নেল মান্নাফ সবার উপস্থিতিতে প্রেসিডেন্টের বক্তব্য হুবহু তুলে ধরলেন। প্রেসিডেন্টের বক্তব্য শুনে ব্রিগেডিয়ার খালেদ বিমর্ষ হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন খন্দকার মোশতাকের কাঁধে বন্দুক রেখে তার অভিসন্ধি হাসিল করা সম্ভব হবে না। ব্রিগেডিয়ার খালেদের চাল যে করেই হোক না কেন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী জনাব মোশতাক ধরে ফেলেছেন এবং তাই তিনি তার ফাঁদে পা দিতে অস্বীকার করছেন। মুহূর্তে চাপা আক্রোশে ফেটে পড়ল সবাই। কর্নেল সাফায়েত ক্ষোভে বলে উঠল, হাউ ডিয়ার হি স্পিক লাইক দ্যাট। তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ব্রিগেডিয়ার খালেদ বলে উঠল, অল রাইট, উই শ্যাল সি। বলেই কর্নেল সাফায়েত, ব্রিগেডিয়ার নুরুজ্জামান, ব্রিগেডিয়ার মঈন, মেজর হাফিজ, ক্যাপ্টেন ইকবাল, স্কোয়াড্রন লিডার লিয়াকত, কর্নেল রৌফ, মেজর মালেক প্রমুখকে সঙ্গে নিয়ে বেরিয়ে গিয়ে পাশের রুমে রুদ্ধদ্বার আলোচনায় বসলেন। খালেদ চক্রের মূল সমস্যা ছিল সেনা পরিষদের সাংগঠনিক শক্তি, সাধারণ সৈনিকদের মধ্যে জেনারেল জিয়া এবং জাতীয় পরিসরে মোশতাক সরকারের জনপ্রিয়তা। আমাদের সমস্যা ছিল খালেদ চক্রের বাকশালপন্থী চেহারা উন্মোচিত না হওয়া পর্যন্ত বৃহত্তর জাতীয় স্বার্থে 25 বছর মেয়াদী চুক্তির আওতায় ভারতীয় প্রত্যক্ষ হস্তক্ষেপের সুযোগ না করে দেয়া। মিনিট 20 পর তারা ফিরে এলেন নিজেদের মাঝে আলাপ আলোচনা শেষ করে। ডালিম, খন্দকার মোশতাক যখন আমাদের দাবিগুলো মেনে নিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে রাজি হচ্ছেন না, সেক্ষেত্রে তাকে প্রধান বিচারপতি জাস্টিস সায়েমের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, বলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। জাস্টিস সায়েমের কাছে ক্ষমতা হস্তান্তর করাটা হবে সংবিধান বিরোধী। তাছাড়া আইনের মানুষ হয়ে জাস্টিস সায়েম কি অসাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হতে সম্মত হবেন? জবাবে প্রশ্ন করলাম আমি, ওয়েল, যেভাবেই হোক না কেন এই হস্তান্তরকে আইনসম্মত করে নিতে হবে। জাস্টিস সায়েমকে রাজি করাবার দায়িত্ব আমার। ব্রিগেডিয়ার খালেদের কথা থেকে আজ করতে অসুবিধা হলো না। কোনো অদৃশ্য সুতার টানে তিনি এই ধরনের সংবিধান বহির্ভূত একটি সমীকরণের প্রচেষ্টা চালাচ্ছেন কোনো একটা বিশেষ মহলের উদ্দেশ্য হাসিল করার জন্য। এই ব্যাপারে রাষ্ট্রপতির সাথে আলাপ না করে
আমরা কিছুই বলতে পারবো না স্যার, আপনি আপনার প্রতিনিধিদের আমাদের সাথে দিয়ে দেন। বঙ্গভবনে ফিরে রাষ্ট্রপতির সাথে আলাপের পর তার জবাব তারা আপনার কাছে নিয়ে আসবে। বেশ, তাই হবে, সম্মত হলেন ব্রিগেডিয়ার খালেদ। ওয়েল স্যার, ইফ দেয়ার ইজ নাথিং এলস ফ্রম ইয়োর সাইড দেন আই থিঙ্ক উই শুড লিভ নাও, বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। সেই ক্ষণে অপ্রত্যাশিতভাবে খালেদ ভাই বললেন, ডালিন, একটা কথা। আমরা জানি তুমি, নূর, পাশা, শাহরিয়ার, হুদা, রাশেদ, মহিউদ্দিন ও অন্যান্য সবাই নিঃস্বার্থ দেশপ্রেমিক। স্বাধীনতা যুদ্ধকাল থেকেই দেশ ও জাতি সম্পর্কে আমাদের ধ্যান ধারণাও প্রায় এক। আমাদের তরফ থেকে আমি পরিষ্কারভাবে বলছি, কর্নেল রশিদ এবং কর্নেল ফারুক ছাড়া কারো বিরুদ্ধেই আমার তেমন কোনো অভিযোগ নেই। রাদার উই এক্সপেক্ট ইয়োর কোঅপারেশন টু ফুলফিল আওয়ার ড্রিমস। আই রিকোয়েস্ট, প্লিজ জয়েন আস অ্যান্ড স্ট্রেংথ আওয়ার হ্যান্ডস ফর দ্য কজ। ব্রিগেডিয়ার খালেদের কথা শুনে কিছুটা স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। অভাবনীয় প্রত্যাশা, বুঝতে পারছিলাম না তার এই প্রস্তাবে কতটুকু আন্তরিকতা রয়েছে। পাল্টা কুদাতার তাৎপর্য কি ব্রিগেডিয়ার খালেদ এবং তার দস্যুরা বুঝতে পারছে না? এটা অসম্ভব। আর সব বুঝে শুনে এই ধরনের প্রস্তাব রাখার মানে হলো এটাও একটি অতি সূক্ষ্ম চাল। প্রেসিডেন্টের মতো আমাদেরও এই রাষ্ট্রবিরোধী চক্রান্তে জড়িয়ে ফেলতে চাইছে চক্রান্তকারীরা। একটু ভেবে নিয়ে আমি জবাব দিলাম, স্যার, এখন পর্যন্ত নিজেদের সম্পর্কে ভাববার কোনো সময় তো পেলামই না। তাছাড়া ভবিষ্যতে করণীয় সম্পর্কে সবার সাথে আলাপ আলোচনা করা ছাড়া আমাদের পক্ষে কিছুই বলা সম্ভব নয়। আলোচনার মাধ্যমেই ঠিক করা হবে আমাদের কি করা উচিত এবং আমরা কি করব। স্যার, আপনার সপক্ষে যারা রয়েছে তাদের অনেকেই 15ই আগস্টের বৈপ্লবিক অভ্যুত্থানের সময় আমাদের সপক্ষেই ছিল। এই সম্পর্কে আপনিও অবগত রয়েছেন। আমি সবাইকে উদ্দেশ্য করেই বলছি, জেনারেল জিয়া আমাদের কিংবা আগস্ট বিপ্লবের তথা মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন অথবা সেনাবাহিনীর স্বার্থ রক্ষা করে যোগ্য নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন, এর কোনোটাই আমরা যুক্তিসঙ্গত মনে করি না। এই ধরনের অভিযোগ এবং প্রচারণা উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করি আমরা। বিনা কারণে তার প্রতি দৃষ্টিভঙ্গি বদলিয়ে তার ওপর অনাস্থা আনার অজুহাতে এই ধরনের একটা জাতীয় সংকট সৃষ্টি করার উদ্যোগ কখনোই গ্রহণযোগ্য বলে বিবেচিত হতে পারে না। আপনাদের শক্তি বৃদ্ধি করার প্রস্তাবর পরিপ্রেক্ষিতে শুধু এতটুকুই বলবো, 15ই আগস্টের চেতনা এবং 3রা নভেম্বরের উদ্দেশ্য এক নয়। 15ই আগস্ট এবং 3রা নভেম্বরের ঘটনা কোনোদিনই বাংলাদেশের ইতিহাসে একইভাবে লেখা হবে না। স্বৈরশাসন ও একনায়কত্বের নাগপাশ এবং বিদেশি প্রভুদের জাতকাল থেকে দেশ ও জাতিকে মুক্ত করে স্বাধীনতার চেতনা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাস্তবায়নের পথ খুলে দেবার জন্যই সংগঠিত হয়েছিল 15ই আগস্টের মহান বিপ্লব। আগস্ট বিপ্লবের সফলতা এবং এর প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন এক উজ্জ্বল অবিস্মরণীয় মাইলফলক হয়ে চিহ্নিত হবে বাংলাদেশের ইতিহাসে। আপোষহীন সংগ্রামী বাংলাদেশিদের জন্য জাতীয়তাবাদী এবং গণতান্ত্রিক চেতনার প্রতিভূ হিসেবে চিরসম্ভার হয়ে থাকবে 15ই আগস্টের ঐতিহাসিক পট পরিবর্তন। পক্ষান্তরে 3রা নভেম্বরের ঘটনা প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর জাতীয় স্বার্থ বিরোধী চক্রান্তের কালো অধ্যায় হিসেবেই চিহ্নিত হবে ইতিহাসে। জানি আমার এই বক্তব্য ঠিক এই মুহূর্তে আপনাদের কারো কাছেই গ্রহণীয় নয়, কিন্তু অদূর ভবিষ্যতেই আমার কথার সত্য মিথ্যা যাচাই করবেন। আমাদের ভবিষ্যৎ সম্পর্কে যে সিদ্ধান্তই আমরা গ্রহণ করি সেটা যথাসময়ে আপনারা জানতে পারবেন। এভাবেই ব্রিগেডিয়ার খালেদ এবং তার সহযোগীদের সাথে বোঝাপড়া শেষ করে বঙ্গভবনে ফিরে এলাম। সঙ্গে এসেছিলেন তাদের 2 প্রতিনিধি, কর্নেল মান্নাফ এবং মেজর মালেক। পথে নূর আমায় বলল, স্যার, আপনি যেভাবে ব্রিগেডিয়ার খালেদকে কথাগুলো বলেছিলেন তাতে আমি কিন্তু বেশ কিছুটা শঙ্কিতই হয়ে উঠেছিলাম। নূরের কথার কোনো জবাব না দিয়ে গাড়ি চালাচ্ছিলাম আর ভাবছিলাম, যুক্তিসঙ্গত কথাই বলেছে নূর। এতটা খোলাখুলিভাবে ওই ধরনের কথা বলাটা নিঃসন্দেহে ছিল একটা বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ কাজ। কোনো চিন্তাভাবনা ছাড়াই কথাগুলি বেফাঁস বেরিয়ে এসেছিল মুখ দিয়ে অটোমেটিক্যালি। নিঃস্বার্থভাবে কোনো সঠিক এবং মহৎ উদ্দেশ্য নিয়ে এগুলে প্রয়োজনীয় সাহসিকতা হয়তো বা আল্লাহ তালাই জুগিয়ে দেন। বঙ্গভবনে ফিরে এসে প্রেসিডেন্টকে জানালাম, চক্রান্তকারীরা জাস্টিস সায়েমের মাধ্যমে ক্ষমতা পুনর্দখলের পরিকল্পনা গ্রহণ করেছে। সব শুনে প্রেসিডেন্ট মোশতাক জাস্টিস সায়েমের কাছে ক্ষমতা হস্তান্তর করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি নেবার সিদ্ধান্ত গ্রহণ করেন। তার এই সিদ্ধান্তের কথা জেনে নিয়ে কর্নেল মান্নাফ এবং মেজর মালেক বঙ্গভবন থেকে ফিরে যান। সেনা পরিষদ সাময়িকভাবে চিহ্নিত নেতাদের দেশের বাইরে পাঠিয়ে দেবার সিদ্ধান্ত নেয়।
লক্ষ্য অর্জনের জন্য এটা ছিল একটি সাময়িক কৌশল মাত্র। প্রেসিডেন্টের সিদ্ধান্তের পর সেনা পরিষদের কার্যনির্বাহী কমিটির উপস্থিত সদস্যদের নিয়ে এক জরুরি বৈঠক হয়। বৈঠকে বাস্তব অবস্থার পর্যালোচনার পর সিদ্ধান্ত গৃহীত হয় যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের এক্সপোজ নেতারা কৌশলগত কারণে দেশ ত্যাগ করে দেশের কাছাকাছি কোনো রাষ্ট্রে সাময়িকভাবে অবস্থান নেবে। সার্বিক বিবেচনায় ব্যাংকককেই সর্বোত্তম জায়গা হিসেবে বিবেচিত করা হয়। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় কী করে খালেদ চক্রের পতন ঘটানো হবে সেই বিষয়ে। জাতীয় বেইমান পরাজিত আওয়ামী বাকশালী গোষ্ঠী এবং তাদের মুরব্বী ভারতের হাতে ক্রিয়ানক খালেদ চক্রকে উৎখাত করার জন্য সেনা পরিষদ কর্নেল তাহেরের নেতৃত্বাধীন গণবাহিনী এবং জাতীয়তাবাদী দেশপ্রেমিক অন্যান্য দল ও গ্রুপ ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে খালেদ চক্রের মুখোশ উন্মোচিত হবার পর উপযুক্ত সময়ে ঐক্যবদ্ধভাবে আরও একটি অভ্যুত্থান ঘটাবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সেটা ছিল প্রেসিডেন্ট মোশতাক এবং জেনারেল জিয়াউর রহমানের সম্পর্কে। সফল বৈপ্লবিক অভ্যুত্থানের মাধ্যমে খালেদ চক্রের পতনের পর সর্বপ্রথম কাজ হবে জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করে তাকে আবার সেনাপ্রধান হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করা। নিজ পদে অধিষ্ঠিত হবার পর জেনারেল জিয়াউর রহমান জনাব খন্দকার মোশতাক আহমদকে পুনরায় রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার আহ্বান জানাবেন। আরও সিদ্ধান্ত নেওয়া হয় নেতৃবৃন্দের যে অংশ ব্যাংককে অবস্থান করবে তার সাথে প্রয়োজন মতো যোগাযোগ রক্ষা করে চলবে সেনা পরিষদ। জরুরি বৈঠকের সিদ্ধান্তগুলো বিভিন্ন ক্যান্টনমেন্টের ইউনিটগুলোকে জানিয়ে দেবার বন্দোবস্ত করা হয়। কর্নেল তাহেরও তখন বঙ্গভবনে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তিনি বঙ্গভবন ত্যাগ করেন। বৈঠক যখন শেষ হয় তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ইতিমধ্যেই সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংককে যাবার সব ব্যবস্থা করার জন্য প্রেসিডেন্ট সেক্রেটারিয়েট থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার খালেদকে আমাদের দেশ ত্যাগ করার সিদ্ধান্ত জানাবার জন্য ফোন করলাম। স্যার, আমাদের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই ব্যাপারে আপনি হয়তোবা জেনেও থাকতে পারেন, তবুও কথা দিয়ে এসেছিলাম, তাই কথা রক্ষার্থে জানাচ্ছি। রশিদ, ফারুক, শাহরিয়ার, নূর, পাশা, হুদা, রাশেদ, মহিউদ্দিন, শরফুল, মাজেদ, কিসমত, নাজমুল, মোসলেম, হাশেম, মারফত এবং আমি সপরিবারে দেশ ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নিয়েছি। আজ রাতেই চলে যাব আমরা। প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হচ্ছে প্রেসিডেন্ট সেক্রেটারিয়েটের মাধ্যমে। আপনার সাথে সহযোগিতা করার অনুরোধ রাখা সম্ভব হলো না। স্যার, দেশ ও জাতির জন্য ভবিষ্যতে আরও কিছু করার তৌফিক আল্লাহ পাক যদি নাই দেন সেটা মেনে নিতে পারবো, কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে ৭১-এর চেতনা এবং নীতির প্রশ্নে আপোষ করে জাতীয় বেইমান হিসেবে পরিচিতির যে গ্লানি সেটা সহ্য করা আমাদের পক্ষে কিছুতেই সম্ভব নয়, হবেও না কোনোদিন। রশিদ, ফারুক সম্পর্কে আমাদের বিরূপ মনোভাব আছে। তারা দেশ ছেড়ে যেতে চাইতেই পারে, কিন্তু তোমরা দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছ কেন সেটা এখনো বুঝতে পারছি না। আবার কথাগুলোর পুনরুক্তি করলেন ব্রিগেডিয়ার খালেদ। মুখে আন্তরিকতা ফুটিয়ে তোলার চেষ্টা করলেও বুঝেছিলাম আমাদের দেশত্যাগের খবরটা পেয়ে হাফ ছেড়েই বেঁচেছিলেন ব্রিগেডিয়ার খালেদ এবং তার সহযোগীরা। এটা ভেবে যে তাদের প্রতিপক্ষের একটি শক্তিশালী গোষ্ঠীর থ্রেট থেকে রেহাই পেলেন তারা। এভাবেই দেশ ও জাতিকে একটি সম্ভাব্য আত্মঘাতী রক্তক্ষয়ী গৃহযুদ্ধের হাত থেকে বাঁচিয়ে খালেদ চক্র ও নব্য চাণক্যদের ষড়যন্ত্রকে পরাস্ত করার কৌশলগত কারণেই ৩রা নভেম্বর ১৯৭৫ সাল রাত 10:30টায় বিমানের একটি স্পেশাল ফ্লাইটে আমরা দেশ ছেড়ে চলে এসেছিলাম। শ্রোতা বন্ধুগণ, পর্বটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং পরবর্তী শেষ পর্ব শোনার জন্য অডিও বুকস বাই বুক ব্যাংক চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।